তা আমার তো এখানে 2% ভোট, এরা বাস্তবটা স্বীকার করে না। বর্তমানে 26 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিধানসভা ভোট, এবং আমরা জানতে পারলাম বেশ কিছু ঘন্টা আগে বলা চলে যে কংগ্রেসের সঙ্গে বামেদের এবারে জোটটা হচ্ছে না। মন্দ বলার অধিকার এখন আমার নেই। 80,000 বুথে আমি রেঞ্জ দিতে পারবো। এবং এই কংগ্রেস থেকে আরও একজনের উত্থান হয়েছিল, রাজনীতি শুরু করেছিলেন হুমায়ুন কবির, যিনি কংগ্রেসের প্রবীণ নেতা। আব্দুল মান্নান মহাশয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই হাউতে আপনাকে স্বাগত, এবং শরীর কেমন রয়েছে আপনার? আছি, ভালোই আছে। বয়স হলে যা হয় আর কি, বয়স হলে তো এমনি ঠিকই আছে। ঠিকই আছে, কিন্তু আপনাকে এখন এত কম দেখা যায় কেন? মানে মিটিং মিছিল বা এই যে কংগ্রেসের এত যে কর্মসূচি হয়, আমি যবে থেকে সাংবাদিকতা শুরু করছি আমি আপনাকে প্রথমবার পেলাম, ফলত এত কম আপনাকে পাওয়া যায় কেন? আমি আসলে অনেকে চায় না যে আমি তাদের সঙ্গে থাকি, কংগ্রেসের কোনো প্রোগ্রামে থাকি। আচ্ছা, নিজের সম্মান বাঁচাবার জন্য যতটা পারি দূরে থাকি। যারা ডাকে সেখানে যাই, যারা আন্তরিকতার সঙ্গে ডাকে সেখানে যাই। আচ্ছা, কারণ গত কয়েক দশক ধরে প্রায় 1 দশকের উপর সময় ধরে যেভাবে ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে, তাতে মনে করি অনেকে আমি হয়তো পছন্দের লোক নয়। তাদের মধ্যে অনেকে মারা গেছেন, অনেকে বেঁচে আছেন, অনেকে এখনও আছেন। তো এই বিতর্কের মধ্যে না গিয়ে এখন কংগ্রেসের এই ক্রাইসিস, কংগ্রেস এইসব বিতর্ক না তুলে বরং নিজেকে এড়িয়ে রাখাই ভালো। সে যায় না কোথাও, প্রদেশ কংগ্রেসের কোনো প্রোগ্রামে যায় না। তো আপনি বামফ্রন্টের সময় দেখেছেন, মানে বামফ্রন্ট যে পশ্চিমবঙ্গে ছিল সরকারে, কংগ্রেস ছিল, ফলত বর্তমানে 26 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিধানসভা ভোট, এবং আমরা জানতে পারলাম বেশ কিছু ঘন্টা আগে বলা চলে যে কংগ্রেসের সঙ্গে বামেদের এবারে জোটটা হচ্ছে না। আপনি কি মনে করছেন মানে এটা কংগ্রেসের পক্ষে কতটা ভালো হলো, এই যে একলা চলন নীতি, এই যে 294টা আসনে প্রার্থী ভালো দেবে? মন্দ বলার অধিকার এখন আমার নেই। আমি একজন কংগ্রেস কর্মী হিসেবে আমি অনেক ক্ষেত্রে অপমানিত হয়েছি। আমি যেটা কথা বলি সেটা কথাটা রাখি লোকের কাছে, আমি দুরম্বরই করি না। আপনি অপমানিত হয়েছেন? আমি ধরো যখন বলেছিলাম যে সিপিএমকে হাঁটাতে হবে, সিপিএমের বিরুদ্ধে যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, আমাদের কতগুলো ক্ষেত্রে এমন করেছিল, তখন যখন মমতা লড়াই করছে আমি এখন তার লড়াইকে পরোক্ষভাবে সমর্থন করেছি, অনেক ক্ষেত্রে তাকে করেছি। এবং আমি প্রথম মহাজোটের কথাটা আমিই বলেছিলাম, তখনকার কাগজগুলো দেখবেন। এবং আমাকেও সোনিয়া গান্ধী হাসতে হাসতে বলেছেন যে আমি কি তৃণমূলে চলে যাব। এমনকি অতীশ সিনহা তখন লিডার অফ দ্য অপোজিশন, আমি চিফ হুইপ, তখন করলে কি তাতে আমাকে করলো ওই বলতো কে ব্যঙ্গ করতো, তৃণমূলপন্থী কংগ্রেস এরকম বলতো, ব্যঙ্গ করতো। কিন্তু মহাজোট যখন করলাম, যখন যারা বিরোধিতা করলো তারা সব আগ বাড়িয়ে আবার মহাজোটের সঙ্গী হয়ে গেল। তখন করলো কি দেখলাম তারা সব একদম সিপিএমের সঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে আর উৎসাহী হয়ে গেল নিজেদের জেতার জন্য। আমি কিন্তু সে কথা ভাবিনি। অথচ আমি মহাজোটের কারিগর, সবাই বলে আর্কিটেক্ট অফ অ্যালায়েন্স, সোনিয়া গান্ধী বলতেন, বিমানবাবুরা বলেছেন, সূর্যবাবুরা বলেছেন যে কিন্তু তখন করলো কি তারা আমাকে 11 সালে টিকিট দিল না, আমার এই সিটটা নিয়ে নিল কেউ, কিনা আমি তার দলে যোগ দিতে হবে। তৃণমূল কংগ্রেসে যোগ? হ্যাঁ, মানে তৃণমূল কংগ্রেস দিতে। তার আগে বামফ্রন্টের বিরুদ্ধে তখন তো আমরা লড়াইটা করছি, কিনা তার দলে আমাকে যোগ দিতে। তো আমার যারা নীতি আদর্শ আছে, আমি একটা দল করেছি, আমি সব পদের জন্য নয়। তারা বললো আমি তো দাঁড়াবো না। আর যেহেতু বরকতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, মালদার অনেক কেউ হচ্ছে এসে সেখানে দাঁড়াই, আমি দাঁড়াবো না। আমি দাঁড়ালে এখানেই দাঁড়াবো। অধীর চৌধুরী আমাকে বলেছিল যে তুমি এখানে দাঁড়াও, মুর্শিদাবাদে দাঁড়াও, ওখানে তো আমার সিট আছে, ওখানে তো কিছু করতে পারবে না। আর না, সেখানে ছেলেরা কাজ করে, সেখানে তারা এতদিন ধরে লড়াই করছে সিপিএমের সঙ্গে, তাদের একটা সিটটা আমি গিয়ে নিয়ে নেবো, এটা আমি মনে করি না। আমাকে যে এমএলএ হতে হবে এরকম করে মানে না। আমি কিন্তু দাঁড়াইনি। এই সিটে তো আমাকে দিল না, একটা বিজেপি থেকে আসা লোককে তো মমতা দিয়ে দিল রাগেতে, যে আমি তার দলে নাম লেখাচ্ছি না। একটা অবধত্ত, তার দম্ভ, যে আমি যা বলবো তাই হবে, সবাই আমার পায়ের তলায় পড়বো। কেন পায়ের তলায় পড়বো না? আমি পড়ি না, পড়বো না, জীবনে কোনো কারোরই পায়ের তলায় পড়বো না, উপরওয়ালা ছাড়া। উপরওয়ালার কাছে মাথা নিচু করবো, আর কারোর কাছে নয়। তো সেদিন আমাকে টিকিট দেওয়া হলো না। আমি কিন্তু তার হয়ে তৃণমূলের হয়ে প্রচার করেছি। আমি বিক্ষুব্ধ হয়ে গিয়ে বসে পড়িনি বা বিদ্রোহী করে টিকিটটা দিচ্ছে না, চলে যাই। এবার সবথেকে যেটা দুঃখের বিষয় ছিল, তখন আমাদের পার্টি থেকেও কার নির্দেশে আমি জানি না, তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি আমার নামটা পর্যন্ত পাঠায়নি, যে আমি সিটগুলোতে ক্লেম করবো, 98টা সিট ক্লেম করেছে, সে সিটটা আমার নাম পর্যন্ত দেয়নি, চাইনি। আমি তো কোন যুক্তিতে চাইলাম বুঝলাম না। অথচ নলহাটি সিট, সেখানে আমাদের জামানত প্রাপ্ত হয়ে যায়, কোনো জায়গায় সেই সিট ক্লেম করা হয়।
আমার সিট ক্লেম করা হয় না। সেই তখনকার কাগজেও বেরিয়ে গেছিলো এসব, অনেক কাগজেই বেরিয়েছিল এসব, যে তার নামটা পর্যন্ত চায় না। তো তাতে আমি অপমানিত বোধ করলেও আমি সেটা গায়ে মেখে পার্টির একটা স্বার্থে আসলে যে টার্গেটটা নিয়ে যাচ্ছি সেরকমভাবে মহাজোটেরটাকে প্রার্থীদের সমর্থন করেছি। আমাকে জাঙ্গিপাড়া তৃণমূলের প্রার্থী চেয়েছে, গেছি। আমাকে খানাকুলে তৃণমূলের প্রার্থী বলেছে, গেছি। আমাকে আকবরের বউ ছিল চন্ডিদা দাঁড়িয়েছে, গেছি। আমি কংগ্রেসের যেখানে প্রচার নর্থ বেঙ্গলে গেছি, যেখানে আমাদের সিট ছিল, সাউথ বেঙ্গলে সেখানে সব জায়গাতে গেছি। আমি এতে গেছি তৃণমূলের প্রার্থী, আমাদের কংগ্রেসের প্রার্থী, তার ওই যে এখন চলে গেছে ওই বিজেপির এমপি হয়েছে কোতলপুরে, সেখানে সব জায়গাতেই গেছি, আমি প্রচারে গেছি। আমি পিসিতে কোনো সাহায্য নিয়ে কোনো গাড়ি নিয়ে নিজে থেকে গাড়ি নিয়ে গেছি। ফলে আমি কিন্তু জোটটা চেয়েছিলাম, জোটটা হয়েছিল, কিন্তু জোট হওয়ার পর দেখলাম যে মানে আমরা হারমাত তাড়া থেকে উন্মাদ নিয়ে চলে এসেছিলাম, মানে পাগল সিমেন্স এসে আমাদের দলের উপরে হামলা, আমাদের পার্টি অফিস কেড়ে নিল, আমাদের সব কিছু কেড়ে নিল। আর আমাকে বিরাট কংগ্রেস অফিস, নেহরুজি এসছেন, ইন্দিরা গান্ধী এসছেন, প্রফুল্ল সেন উত্তরলোক ছিলেন, শচীন চৌধুরী অর্থমন্ত্রী ওখানে বসতেন, সবাই ওখানে বসতেন, সেই অফিস কেড়ে নিল গায়ের জোরে। তার পর্চা আছে, দলিল আছে, সব কিছু। তো অনেক যে আমাদের অফিসই দখল করে নিল, যেটা সিপিএম কোনোদিন করে না, সেটা এরা করলো। আর চিঠি দিলাম, মুখ্যমন্ত্রীকে কোনো পাত্তা নেই। মুকুলকে বললাম, দেখতে এটা ও কিছু ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তখন তৃণমূল কংগ্রেসকে শেষ করার টার্গেট দিচ্ছে, সিপিএমকে শেষ করে আসার ক্ষমতায় আসার জন্য কংগ্রেসকে সোপান হিসেবে নিল, কিন্তু কংগ্রেসকে শেষ করার চেষ্টা করছে। তো আমি তো একজন কংগ্রেস করবো, আমি তো সেটা মেনে নিতে পারি না। তখন আমি দেখলাম যে যে এই কেউটে সাহেবকে নিয়ে বাস করার থেকে আগে কেউটে সাহেবটাকে বধ করতে হবে, আমাকেই ছবল মারছে। তো তখন বললাম যে হাঁটাবার জন্য করতাম। আমি যখন প্রথম সোনিয়াকান্তির কাছে চিঠিটা লিখলাম এবং গেলাম, হাসলেন, বলে সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স, উপায় নেই, তোমাকে অ্যালায়েন্স করে মমতাকে হারাতে হবে, তাছাড়া উপায় নেই। তো এইসব বলার পরে তখন তো অনেক সব পণ্ডিত দাস, কেউ বললো সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স করলে আমি ভোটে দাঁড়াবো না, কেউ বললো আমাকে করবো না, সব সুর করে যেমনি অ্যালায়েন্স হয়ে গেছে সব দাঁড়িয়ে গেছে। আবার যখন তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করার কথা বলে, এই সিপিএমের সঙ্গে, এই তৃণমূলের সঙ্গে যখন অ্যালায়েন্স করার কথা বলেছি, আমাকে সব ব্যঙ্গ বিদ্রুপ করতো। ও তৃণমূল দোকানে তারাই গিয়ে ধরুন সব তৃণমূলের সবার আগে চলে গেল। সে নাম আর বলবো না, এখন সব, এখন আবার কেউ আছে বিজেপিতে আছে, এখন আবার তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে গেছে, সব এরকম আছে। এরকম দু নম্বরই ক্যারেক্টার নেই, যেটা করবো স্টেট ক্যাট করার কথা বলবো। তারপর দেখলাম যে 11 সালে আমি দাঁড়ালাম না, যখন তো 12 সালে রাজ্যসভার সময় আমাকে সোনিয়া গান্ধী বললেন যে তোমাকে, তোমার প্রতি ইনজাস্টিস করেছে পার্টি, তুমি দাঁড়াও রাজ্যসভায়। আমি রাজ্যসভার নমিনেশন দিলাম, আমি চাইনি, নিজের রাজ্যসভা নমিনেশন দিল, দিল্লি থেকে ওরা সিম্বল নিয়ে এলো, যা ন্যায় নিয়ম করেন সিম্বল দিয়ে সমাজ দিয়ে, ওরা এআইসিসি অবজারভার যারা ছিল, শাকিল আহমেদ তখন ছিল, মোটর সাইকেল আগে যিনি সিনিয়র শাকিল, যে ও ছিল, তারপর কুন্তিয়া বলে যার এমপি আছে উড়িষ্যারও ছিল, ওরা দুজনে সব নমিনেশন সব জমা, লাস্ট মুহূর্তে অনেক কষ্ট করে আমাকে জমা দিতে, সব সার্টিফিকেট জল করতে তৈরি নয়, প্রিপারেশন জমা দিলাম। যেদিন স্কুটিনি হলো, স্কুটিনিতে ওরা গেল, আমাদের নেতারা বলে গেল, ভি দেখিয়ে গেল, জিতছে, কারণ বামফ্রন্ট তার বলেছিল যে আমাদের 42টা তো আছে, 44টা 42টা ছিল, আমাদের ওরা 8টা ভোট দিয়ে দেবে, আমাদের 49টা দরকার। বললো, তখন আমাদের বামফ্রন্টের সাথে জোট হয়নি কিন্তু 12 সালে। তো বললো মানুষ সাহেব লড়াই করছে, ওখান দিয়ে আমরা দিয়ে দিই, 7জন লোক ওই পার্লামেন্টের দরকার, অ্যাসেম্বলিতে দরকার, ওখান দিয়ে পাবলিক ওরা অ্যানাউন্স করলো যে আমাদের এক্সেস ভোটটা দিয়ে দেবো। তখন করলে কি, ওদের শরিক দলের অনেক আপত্তি ছিল, কিন্তু সিপিএম বলেছে তাদের ওকে ভোট দিতে হবে না, তারা আমাদের ভোট দেবো, আমরা ওকে দেবো, বলে দিয়েছিল। তখন দেখলাম যেদিন লাস্ট ডে, সেদিন আমাকে বলছে উইথড্র করতে হবে, এবং আর তখন 11টা 11:30 হবে। তো সোনিয়া গান্ধী ভাই বোধহয় বলবে, যেমন তার আগে সব রাজ্যসভা হয়েছিল, যেটা দেবপ্রসাদ রায় হেরে গেল, তখন একটা কারবার হচ্ছে, বলছে ও বলবে যে নেই, এখানে বাইরে আছে, এইসব বলবে। তা আমাকে যখন শাকিল বললো, দেখো মান্নান সাহেব আপনি কোথায় আছেন, আমি কেন ভোট করছো, তার কয়েকজন রিপোর্ট আমাকে বলেছে, মমতা বলেছে কী করে দাঁড়ায় দেখবো, আমি করাবো। তখন করলে কি বললো যে এরকম, আমি কী করতে হবে বললো, না না ম্যাডাম চাইছেন, তো ম্যাডাম চাইছেন, বললে হ্যাঁ, আমি তো উদ্যোগ করে নেবো, কোনো ব্যাপার নেই। শুনে এই যদি বললেন উদ্যোগ করবো, এতে কী আছে, পার্টি দিয়েছে যথেষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন বলে আপনি উইথড্র করে নিলেন? ও তো আমাকে বলেনি, ও তো আমার পার্টিকে দিয়ে বলেছে, পার্টিকে দিয়ে বলিয়েছে বলে উইথড্র করে। ও পার্টিকে বলেছে ও থাকলে আমাদের অ্যালায়েন্স ভেঙে দেবো। আচ্ছা, তখন তো ওদের সঙ্গে অ্যালায়েন্স আছে না, কেন্দ্রীয় মন্ত্রী আছে, তারপর তার পেছনে আরও হিডেন এজেন্ডা আছে, কাকে কী পদে যেতে হবে, পদে সব বড় বড় নেতারা আছেন,
তাদের সব কাকে তোয়াজ করতে হবে। তো মান্নানকে কি একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার তো বাবা কাকা কোনোদিন পঞ্চায়েতের মেম্বার হয় নাই। আমি সেই রয়্যাল ফ্যামিলি থেকে আসিনি। আর বাবা মিথ্যা কথা বলে স্বাধীনতা সংগ্রামী বলে বাবার মূর্তি বসায়নি। আমি ওইসবের লাইনে নেই কোথাও। অনেকে সব করে, সব জানি। তো আমি এসব করে আমি বললাম যে ঠিক আছে, ম্যাডাম যদি বলে আমি উইথড্র করছি। তো ৩টের মধ্যে উইথড্র করতে হবে, তো তার সময় ওরা হয়েছে হয়তো গিয়ে বলবে যে আমি ৩টের সময় ৩:১০ গিয়ে উইথড্র করলাম। আমি জেলায় ছিলাম, যে যেতে হলো কিলো অজুহাত ছিল। তো আমি বললাম আমি 2টোর মধ্যে উইথড্র করবো, আমি ১ ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাবো, কোনো চিন্তা নেই, যেখানে আছি আমি গিয়ে উইথড্র করে নিলাম। উইথড্র করে নেওয়ার পর দেখলাম যে ম্যাডামের সাথে কথা বললাম। আমি প্রেস কনফারেন্স করে আমি বললাম যে আমি কোনো অখুশি না, পার্টি আমাকে নমিনেশন দিয়েছিল, নমিনেশন করে উইথড্র করেছি, তাতে আমার লজ্জার কিছু নেই। আর পার্টির নির্দেশ দিয়েছে পাস করেছি, এতে আমার কোনো লজ্জা নেই। মেম্বাররা বললো যে না, এরকম কেউ উইথড্র করবে না। আমি যদি উইথড্র না করে আমি কংগ্রেস ক্যান্ডিডেট, কংগ্রেসের ক্ষমতা নেই, তখন ডিনাই করবে। কংগ্রেস তো সিম্বল দিয়েছে আমাকে, আমি তো জোর করে কিছু নেইনি। তো কংগ্রেসের সাপোর্ট দিতেই হতো। আমি ওইরকম দ্বিচারিতা করলাম না, ভণ্ডামি করলাম না, শরীর দিলাম। তারপর তো যখন দেখলাম মমতা আমার পার্টিটাকেই শেষ করতে চেষ্টা করছে, মিস্টার, তখন আমাদের তো পার্টিটাকে রক্ষা করতে হবে, আমরা তো কারোর কাছে এ করে দেবো না। তখন আমি জানলাম ইন দ্য মিডিয়াম চিট ফান্ডে দেখলাম আজকে এসআইআর মৃত্যু হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। সেটা কী কারণে হয়েছে এখনও প্রমাণ হয়নি। এসআইআরের জন্যই হয়েছে নাকি আত্মহত্যা করেছে না কী কারণে, বা শারীরিক ক্ষমতা বা কোনো অসুখে মারা গেছে, হার্টফেল করেছে, এসব তখন প্রমাণ হয় না, বা ধরেই নিলাম এসআইআরের জন্য মৃত্যু হয়েছে। 150 জনের মতো মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী করছেন। যে কোনো মৃত্যুই দুঃখেছে, মুখ্যমন্ত্রী বলবো কেন, আমার কাছেও একটা যে কোনো বন্ধু যদি, যে কোনো লোকও, আমার শত্রু যদি হঠাৎ মরে যায়, কোনো এরকম অঘটন ঘটে, তা আমার এটা দুঃখ লাগবে। কিন্তু 178 জন লোক চিট ফান্ডে, এই মুখ্যমন্ত্রীর চিট ফান্ডের টাকা লুট করার জন্য তার লোকেরা একটা বাড়িতে তো মুখ্যমন্ত্রী যায় না। মানবিকতা বোধ তো সব ক্ষেত্রেই থাকবে। মানবিকতা বোধ কি সেই এই ক্ষেত্রেই হবে? সেদিনও যদি করতো তাহলে বুঝতাম এটা মানবিকতা বোধ। এটা সবটা হচ্ছে রাজনীতি করার জন্য। 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে কেমন রাখলো আপনি তো দেখছেন, কি মনে কেমন হচ্ছে? রাখলো বাংলার মানুষ বুঝলো। আমি তো সব কিছু কাউকে সার্টিফিকেট দেওয়ার জন্য আসিনি। আমি কেন বলতে না, পারি? মুখ্যমন্ত্রী মমতা তবে বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাজত্বে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কোনো দেশে হয় না। কোনো বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পিকারের উপস্থিতিতে, তাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টারের উপস্থিতিতে বিরোধী দলের নেতাকে হামলা করে এবং তার দলের এমএলএ হামলা করে তার আমার বুকে এমন মার মেরেছিল যে আমাকে পেসমেকার বসাতে হলো। আমি মারাই যেতাম সেদিন, 2017 সালের 8ই ফেব্রুয়ারি। আমি সেদিন মারাই যেতাম, বিধানসভার রেকর্ডে দেখবেন না। এবং নিয়ম হচ্ছে যে হাউস বন্ধ হয়ে যাবে তখন কথা, যে একটা লোকের কাছে, তা বন্ধ করা তো দূরের কথা, আমাকে নিয়ে বহিষ্কার করেছে। কী কারণে বহিষ্কার করলো না, একটা প্ল্যাকার্ড দেখেছিলাম, ও একটা সেদিন বিল আনছে, সেই বিল হচ্ছে যে যে বাসটা সে ভাঙচুর করলে ক্ষতিপূরণ দিতে হবে। তো তুমি তো বিধানসভায় গিয়ে ভাঙচুর করেছো, বিধানসভার সাথে রেকর্ড এখনও আছে, ভিডিওটা এখনও ভাইরাল হয়। তো তুমি আজকে এই আইন আনতে যাচ্ছ, এটা দেখাবো না আমি বিরোধী দলের, তার জন্য আমাকে মারলো। এবং এরা আমাকে সঙ্গে সঙ্গে ডি হসপিটাল নিয়ে গেল। ওখান থেকে এরা নিয়ে গিয়ে যাওয়ার পর ওখান থেকে কোনোভাবে নিয়ে গেলো, সঙ্গে সঙ্গে ডাক্তার সুকুমার মুখার্জি সব এলেন, এসে বললো এক্ষুনি ওকে টেম্পারি পেসমেকার বসান, তাহলে মারা যাবে। টেম্পারি পেসমেকার পরে আমাকে নিয়ে গেলো। কোনো মুখ্যমন্ত্রী দিয়েছে না, তো তার কোনো অনুশোচনা নেই। পরে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, ওদের পরিষদীয় মন্ত্রী ছিল পার্থচারী, ব্যঙ্গ বিদ্রুপ করছে। এই মুখ্যমন্ত্রী কত মানবিক মুখ্যমন্ত্রী, এবার বুঝে দেখুন। একগুলো জল পর্যন্ত দেয় না, আমি বলছি যে জল স্ট্রেচার তা পর্যন্ত দেয় না, এটা মরে যাক। এই যাদের মানসিকতা, কোনো রাজ্যে শুনেছি একটা নজির দেখাক, এই মুখ্যমন্ত্রী দেখাক যে এই রাজ্যে এইরকম হয়েছে, বিধানসভা হচ্ছে। তো তাকে কত ভালো মুখ্যমন্ত্রী বলবেন, এবার আপনি আমি কী করে তাকে বলি, যার জন্য আমাকে পেসমেকার বাসাতে আজকে যে আমি স্বাভাবিকভাবে কাজ করতে পারি না, এটা তো একটা কারণ। এটা কোনদিন কেউ আশা করেছে বিধানসভার ভিতরে একটা এমএলএ, বিরোধী দলের নেতা, শাসক দলের নেতার উপর হামলা? বা আমাকে তো আমার দলের লোকেরা হামলা করেনি, আর বাইরে থেকে পুলিশ এসে হামলা করেনি। এই তাহলে এবার কেমন বুঝে নিন কেমন মুখ্যমন্ত্রী। এবং এই কংগ্রেস থেকে আরো একজনের উত্থান হয়েছিল, রাজনীতি শুরু করেছিলেন হুমায়ুন কবির, যিনি এসব ও প্রেস অফ টাইগার অনেক হয়েছে, অত কিছু বলছে না। আশু ঘোষের নাম শুনেছেন? কে নাম পুরো ডিটেলসে জানি না। আশু ঘোষ কে, নামটা শুনেছেন? কবে শুনেছেন? না জানলে বলুন না, না জানি না, আমি সত্যি আপনার তো জন্ম হয় নাই। হ্যাঁ। আশু ঘোষ বলে একজন হুম। এটোস চা কোম্পানির মালিক। আচ্ছা।
তিনি ছিলেন যুক্তফ্রন্ট, যে প্রথম যুক্তফ্রন্ট 67 সালে ভাঙার নায়ক, আচ্ছা। এবং যুক্তফ্রন্ট ভেঙে দিয়ে দ্বিতীয় যুক্তফ্রন্ট হলো, তখন তো সেটা তো ভেঙে গেল, এবং আশু ঘোষ ছিলেন মেন নায়ক। বড়সুর তো বইটা তো বোধহয় আছে। তো তখন সেই নায়ক হলো কি নিজে একটা দল তৈরি করে ফেললেন। তখন ভাবলো ওই কিং মেকার আচ্ছা। দল তৈরি করলেন। তখন 280টা সিট, 280টা সিটই ক্যান্ডিডেট দিলেন 69 সালে, 71 সালে। সব দিয়ে বললেন উনি কিং মেকার হবেন, কে আবার হবেন। তো নিজের সম্বন্ধে খুব বেশি ধারণা হলো। তখন গিয়ে দেখা গেল ভোটের সব কটা সিটি জামানত বাজার তো দূর কথা, মানে তখন নোটা ছিল না, তাই নোটার থেকে কম ভোট প্রায়, মানে 2 অক্ষরে 3 অক্ষরে সব ভোট, তার বেশি মানে 3 অক্ষরে যায় না, 3 ডিজিটে যায় না, 2 অক্ষরে বলছি, 3 সংখ্যার তো যায়নি, অক্ষর বলছি ডিজিট আর কি, সংখ্যা। তো চলো একটাতে জিতেছিল আমাদের করিম চৌধুরী, আব্দুল করিম চৌধুরী। ও কিন্তু আইএনডিএফ থেকে দাঁড়িয়েছে, কিন্তু আইএনডিএফ বলে জেতেনি। ওর একটা ফ্যামিলি এখনও আছে, ফ্যামিলির একটা সুনাম প্রতিষ্ঠিত দাদা চৌধুরী, আফাক চৌধুরী নাকি তো নিচ্ছে, খুব নাম করা লোক ছিলেন ওখানকার, তিনি মারা গেছেন, সেই জন্য ওই সিটটাতে দাঁড়িয়েছিল। তো আইএনডিএফের অবস্থা হয়েছে, তারপর আশু ঘোষের নামটাই মুছে গেছে, আর কেউ করেনি। এরকম অনেক কিছু উঠে, আর যতীন চক্রবর্তী জানুলা দেখলেন আর বামফ্রন্টকে কাঁপিয়ে দেবে, সেটাও দেখেননি। তবে বেঙ্গল ল্যাম্প নিয়ে এমন করলো যেন বামফ্রন্ট কেঁপে যাবে, আর আমাদের সব কিছু নেতারা তাকে নিয়ে যতীন চক্রবর্তীর নাচানাচি করলো। তা এগুলো সব হয় কিছু। মানে এরকম নেতা আসে তারপর আবার মুছে যায় বলছে। আমি এইরকম না কাকে বলছি, মানে আমি অনেক ঘটনাগুলো দেখেছি তো, সাক্ষী দেখেছি তো। ঠিক ঠিক, আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, 62 বছর ধরে আমি রাজনীতি করছি। আমার থেকে সিনিয়র কংগ্রেস নেতা কেউ নেই তাহলে আমাদের পার্টিতে। আর এতদিন ধরে কংগ্রেস করছে কেন, এক নাগাড়ে কংগ্রেস করছে। আমার তো সংসার ধর্ম কিছু নেই। আমি নকশাল আমলে আমার 3-4টে বন্ধু মারা যায়। সেই সব বন্ধুগুলো মারা যাওয়ার পরে নিজেকে মনে করছেন না সেই লাইফটার কারুকে জড়িয়ে নিয়ে নিজে নষ্ট করবে না, তো সেই থেকেই হয়ে গেল। তো সেখানে করেছে কি, আমি তো অনেককে দেখেছি। তা আমাদের দলের মধ্যে যারা আছে তারা তো কিন্তু হয়তো কেউ বেশি দিন ধরে আছে, যেমন ডিপি রায় আছে, কিন্তু সে দিল্লি কেন্দ্রিক রাজনীতি করেছে, রাজ্য থেকে কেউ রাজনীতি করেছে 25 বছর। প্রদীপ দা মাঝে 7 বছর বাইরে ছিলেন, অন্য দলে ছিলেন। তো সব কেউ যে নেই, আমার থেকে বেশি দিন রাজনীতিবিদ কেউ নেই। আমি 64 সাল থেকে রাজনীতি করছি। পপুলেশন তখন চিফ মিনিস্টার, আর আরম্ভকে তখন পলিটিক্স করতাম। একটা স্কুলে পড়তাম, ওখান থেকে বিনোবা ভাবে গেছিলেন, তার হাত তাকে মালা দিয়ে সেদিন থেকে রাজনীতি করছি স্কুল থেকে। তো ফলে আমার এইসব এ নিয়ে অভিজ্ঞতা অনেক বেশি আছে। আমাকে দেখি সাহায্য, আমি ইমোশনাল হয় না, হয় না। আপনি যেহেতু বলছিলেন যে এতদিন ধরে আপনি রাজনীতি করছেন, ফলত বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনীতিতে কি এমন নেই মানে যা থাকলে হয়তো রাজনীতিটা অনেক আমরা রাজনীতিতে মূল্যবোধটা হারিয়ে ফেলেছি। জেনে তেন আমাকে এমএলএ হতে হবে, এমপি হতে হবে, নাহলে কোনো পার্টিতে পদ পেতে হবে, এরাই। এবার রাজনীতিটা এখন হয়ে গেছে করে খাওয়ার যুগ, টু আর্ন মানি, করে খাওয়ার যুগ। তো সেই জন্য হচ্ছে রাজনীতিতে এইসব ডিভ্যালুড লোকেরা বেশি পলিটিক্সে এসে গেছে। পাড়ায় কংগ্রেস করে না, পদ বড় বড় পদ সব। তাও এখন আপনাদের মিডিয়ার দৌলতে অনেক বড় বড় নেতা হয়ে গেছে, আজ কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটার বিরাট বড় বড় সব নেতা হয়ে গেছে। মানে কংগ্রেসের মানে পাড়ায় পাড়ায় সংগঠন নেই, শুধুমাত্র প্রেসে মুখ দেখাবার জন্য একটা মিডিয়ার থেকে অনেকে পেপার টাইগার আছে, কিন্তু তারা এমন অনেকে পশ্চিমবঙ্গের রাজনীতিটা জানে না। আমি নাম বলতে চাই না, একটা প্রদেশ কংগ্রেসের একজন বিরাট বড় নেতা, একজন চলে গেছে বিজেপি, তৃণমূলে চলে গেছে, সে আবার একটা ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, ডক্টর লোক, ইন্টারন্যাশনাল প্রফেসর। যখন আমাদের ইন্দিরা ভবনটা কেড়ে নিল, তো তখন যখন মমতা, তখন তাকে একটা চিঠি লেখা হলো, প্রদীপ দা প্রেসিডেন্ট, চিঠিটা লেখা হচ্ছে, তাকে ড্রাফট করতে বলা হয়েছে। তো ড্রাফট করতে বলার পর সে করলো কি, নিয়ে এলো, নিয়ে এসে আমরা আমাদের প্রস্তাবটা ছিল যে নজরুল একাডেমি যদি করতে হয়, বা নজরুলের নামে কিছু করতে হয়, নিউটাউনে অনেক জায়গা আছে, সল্টলেকে অনেক জায়গা আছে, গভর্নমেন্ট করতে তো একটা বিরাট খরচ নাই। এতে আছে তোমার নজরুল মঞ্চ আছে, তা নাহলে তুমি এতে করো, ওই নজরুলের জন্মস্থান চুরুলিয়া গ্রামে করো বর্তমানে। চিঠিটা ড্রাফট করে নিয়ে এসে দেখছো বার্থ প্লেস অফ নজরুল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি। তা আমি লিখতে গিয়ে তো ভুল করতে, আমার দাদা আপনাদের একটু দেখুন তো, দেখে হুগলিটা কেটে দিয়ে বর্ধমান, এখানটাকে বর্ধমানটা কাটলেন। আমি বর্ধমানটা বলতে আবার হুগলি, আবার চুরুলিয়া তো বর্ধমানের কথা, এই হুগলি কোথায়, বর্ধমান জেলায় তো, তত অভিযুক্ত বর্ধমান। হ্যাঁ, ও আবার কি আরেকজনকে দেখালো, সে আবার সর্বভারতীয় নেতা, সব একটা স্টেটের নাকি দায়িত্ব নিয়ে সব দায় করছে। সে সময় এটা কাটলে কেন, এটা আপনি কাটলেন কেন, এটা তো চুরুলিয়াটা তো হুগলি জেলায়। বাবা অনেক, আমি হুগলি জেলার ছেলে রে, হুগলি জেলার প্রতিটা গ্রাম চিনি আমি, কারণ আমি
ছাত্র পরিষদ যখন করেছি পিওদার আমল থেকে, তখন তো গ্রামে গ্রামে করেছি আমি। তখন তো বাসের ট্রেনে গেছি, লরিতে চলে গেছে, তখন তো এত ট্রান্সপোর্টের সব ছিল না অবস্থা, গাড়িতে চড়ার কথাই ভাবতে পারেনি। প্রদীপদা প্রেসিডেন্ট খুব একটা এমন ঝাঁকানি দিয়ে কথা বললো, তাকে প্রদীপ অত রেগে কোনোদিন কথা বলে না প্রদীপদা, সেদিন দেখলাম। তো এইসব নেতারা সব নেতা, পাড়ায় কেউ জানে না এরা কংগ্রেস করে। এমন অনেক নেতা আছে যারা প্রদেশ কংগ্রেস অফিসে বসে আছে। এই যে আমাদের সব এত বড় বড় কথা বলছে না, বাস্তবটাকে মেনে নিতে হবে। আমার শক্তিটা কোথায়? আমি কোনোদিন কোনো কাউকে বলিনি যে, যখন জোট হয়েছে, আমি যেমন 2001 সালে আমি বলেছিলাম তৃণমূল যদি সাপোর্ট না দিত আমার পক্ষে যেতে মুশকিল হতো, আলাদা আলাদা ট্যাঙ্গুলার কথা বলেছি, আমার সাহস আছে। কিন্তু তারপরে যখন হলো কি, অনেকে দেখবে না না আমার দরকার ছিল না কাউকে, সব বড় বড় কথা বলে। সিপিএমের সঙ্গে জোট করা যাবে না বলে গেল, যেমনি জোট হয়ে গেল দাঁড়িয়ে গেল, শুধু না জড়িয়ে ধরে সূর্যকান্ত মিশ্রকে বলছে আগামী দিনের চিফ মিনিস্টার, সেসব ছবিও ভাইরাল হয়। আমি এরকমভাবে কোনো কথা বলিনি। কিন্তু এইসব ভণ্ডামি যারা করে তাদের নিয়ে সব রাজনীতি করতে গেলে এই অবস্থায় হবে আজকে। এই যে 2026-এর একলা চরণের নীতি নেওয়া হয়েছে, ফলত আপনি দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার থেকে মানে আপনি তো একটা আমি কিছু আমার শক্তিটা কি সব জানি। অনেকে আমাকে বলে সবাই দেখাচ্ছে আপনি কেন দলে যাবেন, দল তো যাবো না, তাহলে আলাদা দল কেন? আমি আমর বিজ্ঞ লোক হয়ে যায়নি, নেতাজি হয়ে যায়নি, গান্ধীজি হয়ে যায়নি যে আমি আলাদা দল করলে সব লোক চলে আসবে। আমি আমার শক্তিটা কোথায় জানি। কেউ ডাকলে আমি যাই। আমরা যেমন সেফ ডেমোক্রেসি করে করছি, চিটফান্ড সাফারের জন্য লড়াই করেছি, তখন তো সবাইকে বিকাশ দাকে নিয়ে লড়াই করেছি আমরা সবাই, কেউ তো করে না। আজকে বাস্তবটা কি, আমাদের 294টা সিটে বিএলএ 1 থাকবে তো, পার্টি থেকে, প্রত্যেক পার্টি থেকে থাকে। 294টার মধ্যে সব সিটে দিতে পেরেছে আমি জানি না। আমি তো আমার কাছে যা খবর হচ্ছে 70-72টাও হয়নি, বিএলএ নেই। বিএলএদের আন্ডারে প্রতিটা বুথে একটা করে বিএলএ 2 থাকবে, এটা বিএলএ 1, বিএলএ 2 থাকবে। ইলেকশন কমিশনের যত রিপ্রেজেন্ট আমি যে 80,526টা বুথ বোধহয় ছিল, এখন বোধহয় বেড়েছে আর বাড়বে, কারণ এই রেজাল্ট হলে বুথের সংখ্যা বাড়বে। তো তো তার মধ্যে 13,000 সামথিং আমরা বিএলএ 2 দিতে পেরেছি, সেটাও মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের দিকে বেশি, যেখানে একেবারে কংগ্রেসের কনসলিডেটেড ভোট রয়েছে। তার মানে আমাদের স্ট্রেংথটা কী কথা বুঝতে পারছেন? আমি যে লোককে বলবো সব কথা বলবো, বড় বড় কথা বলবো, তো আমাদের স্ট্রেংথটা কোথায়? অধীর ঠিকই বলতে, সে আমি একা লড়তে পারি, আমার কোনো ব্যাপার নেই, সে হারিয়ে জিতিয়ে লড়ে যাবো, কিন্তু সে ভোটটাকে লড়বে। তা আমার তো এখানে 2% ভোট, এরা বাস্তবটা স্বীকার করে না। কতগুলো ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হতে হয়, এরা সে প্র্যাকটিক্যাল নেই। আমি একটা মোহাম্মদবাজারে আমরা দেউচি পাচামি নিয়ে তো খুব লড়াই করছিলাম, এখনও করছি। ওটা আমাদের বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে আমরা করছি। আমাদের দেব আছে, ওখানে সবাই লোক আসে আমাদের কাছে, আমাদের দীপালি ভট্টাচার্য, যেমন আমাদের সেফ ডেমোক্রেসি জন্য আছে, ওই ওদের যে কমিটি হচ্ছে সেই কমিটিকে আমরা পুরো মদত দিচ্ছি। আমরা যাই ওখানে প্রায়, আমাদের অনুব্রত হামলাও করেছে, বীরভূমের তাজ সম্রাট তাজ আমাদের হামলাও করেছে, কিন্তু আমরা পিছিয়ে আসিনি। বিকাশদার উপরে হামলা হয়েছে, আমার উপরে হয়েছে, সবই হয়েছে, আমরা পিছিয়ে আসিনি। তো মোহাম্মদবাজার একটা মিটিং করতে গেছিলাম, সেদিন ছিল রামচন্দ্র ডোম ছিলেন, মীনাক্ষীও ছিল, আমিও ছিলাম। সেই মিটিংটা বিরাট, ওদের কোনো পতাকা নিয়ে নেয়, বিরাট মিটিং হয়েছে, সব হচ্ছে, অদ্ভুত ব্যাপার দেখেছি। আমরা ওখানে যতবারই গেছি বিরাট মিটিং হয়েছে, সেবার বিকাশদা যেতে পারেন না, আমাকে আপনি একবার যান, আমি যাক গেলাম, গিয়ে দেখি মিটিংটা যখন ফিরছে, আমি ওই মোহাম্মদবাজার থেকে এসে সাঁইথিয়াতে এসে আমি ট্রেনটায় ধরবো, ওই গণদেবতায় ফিরবো। ট্রেনে যাই, আমি তখন একজনকে বলেছিলাম গাড়িতে, আমি ওদের তো উপর ভরসা করি না, ওদের চাপ দিই না আমরা। তো এখানে আমি ট্রেনে আসবো, গণদেবতায় উঠেছি, তো এসি চেয়ার কারে উঠেছি, তো দেখতে পেয়েছি সব লোকগুলো, দেখে তো আমার কাছে এলো, এসে বললো দাদা ওখানে খুব ভালো মিটিং করলেন তো আপনার, দেখলাম। হ্যাঁ, তা বললো যেরকম মিটিং করে কি হবে, আপনার জোট আবার জোট জোট করবেন বলছেন, এটা অনেকদিন আগে, বছর 2-1 আগে, আমি তখন লিডার অফ দি অপোজিশন নেই। দেখুন আপনাদের এই জোট টোটকে মানুষ বিশ্বাস করে না, আপনাদের জোটটাকে সুবিধাবাদী বলে মনে করে। আমি অনেকবার বলেছি সুবিধাবাদী জোট, কিছু মনে করেন, আমি এটা আমিও তো বলি যে জোট যখন করবো, জোট শুধু একটা অ্যালায়েন্স করে ভোটে জেতার জন্য নয়, জোটটা করবো একটা কর্মসূচি নিয়ে বেশ করে সেটা লড়াই করতে হবে আমাদের। আমরা চিটফান্ড সাফার নিয়ে লড়াই করেছি, কোনো পার্টি সাপোর্ট দেয় না আমাদের। শ্যামল চক্রবর্তী দিয়েছেন, গৌতম দেব দিয়েছেন, কয়েকজন দিয়েছেন, সব ইন্ডিভিজুয়ালি, পার্টিগতভাবে কেউ সাপোর্টও দেয় না, কিছু দেয় না। কখনো কোনো সূর্য মিশ্র এসছেন আমাদের সঙ্গে, চিটফান্ড নিয়ে লড়াই করেছি, বিকাশ দা আমরা সব লড়াই করেছি। কিন্তু এখানে লড়াই করার সময় দেখা যায় কেউ থাকেনি। সেফ ডেমোক্রেসি নিয়ে আমরা লড়াই করছি, জাস্টিস অশোক গাঙ্গুলিকে নেতৃত্ব নিয়ে আমরা
আমার কাছে আমাদের অসীম চ্যাটার্জি কমরেড কাকা, যে নকশাল নেতা ছিলেন, উনি অনেক হেল্প করেছেন। উনি ছিলেন এই চিটফান্ডটা নিয়ে লড়াইটা উনি অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন। বিকাশ দা আমরা সব আইনের লড়াই করেছিলাম, বিকাশ দা আইনের লড়াই করে সব ধামাচাপা পড়ে গেল, সব সেটিং বিজেপি তৃণমূলের 2014 সালে রায় বেরোলো সুপ্রিম কোর্টের সিবিআই ইনকোয়ারি, সঙ্গে সঙ্গে তো মোদি প্রাইম মিনিস্টার হয়ে গেল। তারপর তো সব সেটিং হয়ে গেল, আর কোনো কিছু হয় না। ফলত এবারের এই কংগ্রেসের সব জায়গায় প্রার্থী দেওয়া 294টা সিটে প্রার্থী দেওয়া, আমি তো চাই যারা সব আছে না, তারা যেসব এলাকায় থেকে তারা ভোটার এতে নাম করছে, এইসব এলাকা অনেকে তো আমি জানি আমাদের হুগলি জেলার লোক, বাইরে গিয়ে সব থাকে, দেখেন কলকাতায় নাকি সব নেতা হয়ে গেছে, সব নেতা হয়ে গেছে সব। আপনার শুভঙ্কর সরকারকে কেমন লাগে? আমার ব্যক্তিগত সব কাগজ অনেক ছোট, আমার থেকে অনেক সব নিয়ে আলোচনা করতে হয় না। সে মানুষ বুঝবে, কংগ্রেস কর্মীরা বুঝবে, আমি কেন তার বিরুদ্ধে কিছু বলতে হবে? তার নেতৃত্বে এবারে যেহেতু ভোট হতে চলেছে, যে ভোট হচ্ছে হবে, আমি তো ভোট এই যে ডিসিশন নেওয়ার মালিক আমি নই। আমি তো সোনিয়া খাগড়েজিকে চিঠিকে জানিয়ে দিয়েছিলাম যে দেখো তুমি এই যে অবস্থা পশ্চিমবাংলা, এখন মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপি দুটোর থেকে মুক্তি চাইছে। এবং নাগরিক সমাজে, আমি তো নাগরিক সমাজের মিছিলগুলোতে থাকি, আপনারা দেখেছেন বোধ, ওরা আমাকে ডাকে, আমি যাই। বৃদ্ধজনরা সব সমস্ত ওরা ডাকে, বিভিন্ন সংগঠন আমাকে ডাকে, আমি যাই। এই যে ডিএ আন্দোলন নিয়ে যারা করেছে, টিচার্স আন্দোলন করছে, এই ভাস্কর এরা সব আমাকে, শ্যামল মিত্র এরা সব তো আমাকে প্রায় ডাকে। ভাস্কর ঘোষ ডেকেছে, অনেকবার গেছি। ওরা দিল্লিতে যান গেছে, তখন আমাকে কিছু সাহায্য যতটুকু করার আমি করেছি। বড় দুটো দল বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট লড়লে কি সবচেয়ে বেশি ভালো হতো? সেই লোডটা লড়ার একটা মুখ থাকতো, মুখটা তো প্রতিবাদী চরিত্র বিকাশ ভট্টাচার্য। আচ্ছা, যে লোকটা বিনা পয়সায় নাসিরুদ্দিন তৃণমূলের একটা পঞ্চায়েত সমিতির সদস্যকে মার্ডার করলো পুলিশ নকাপে নিয়ে গিয়ে, সেই মার্ডার করার পরে তো মমতা তো মুসলমানদের মসিয়া হয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে ফার্স্ট হলো ডায়মন্ড হারবারে বিদ্যুৎ চাইতে জন্য মুসলমান মেয়েদের উপরে গুলি চালালো, মারা গেল কয়েকজন ফার্স্ট। তারপরে হলো নাসিরুদ্দিন ওরই পঞ্চায়েত সমিতির সদস্য, গুলি চালালো, মারা গেল। তারপরে হলো আনিস সবই মারা গেল। সবাই গেলো কিন্তু মুসলিমদের মসিহা তো। হ্যাঁ, তো সেখানে করে কি আমাদের বিজেপি হামলাগুলো করেনি, তো সেখানে সে হয়েছে। তো তখন করেছি তো ওই প্রতিবাদী চরিত্র বিকাশ ভট্টাচার্য, আমি একটা চিঠি দিয়েছিলাম, চিঠিটা অনেকে হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, যে খাগড়েজিকে চিঠিটা দিয়েছিলাম, দিয়ে বলেছেন, তার কপি দিয়েছিলাম রাহুলজিকে এবং সোনিয়াজিকে, যে এখানে যদি আমরা এই বিজেপি এবং তৃণমূলের হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে আজকে একটা কর্মসূচি নিয়ে সম্মিলিতভাবে বিকাশ ভট্টাচার্যকে সামনে রেখে আমরা যদি লড়াই করি, আজকের লোকটা মানুষের কাছে খুব প্রিয় পাত্র হয়ে গেছে, প্রতিবাদী চরিত্র একটা। যাকে কে কোন পার্টির লোক এসব দেখেনি, তো সেই জন্য তাকে নিয়ে সামনে যদি লড়াই করি, আমি সব বৃদ্ধজনেরা আমাকে অনেকেই বলেছেন, যারা সব সিভিল সোসাইটির লোক, এলিট সম্প্রদায়ের লোক, যারা সব আন্দোলনগুলো করছেন, যে আপনি একটা ইনিশিয়েটিভ, আপনি দুবারই জোট করিয়েছেন, একটা করতে পারলে, চেষ্টা করলে পারবেন। আমরা আর সেই শক্তি আমার নেই, সেই সময় নেই, আর এটা বয়স হচ্ছে, আর আগের মতো হাঁটতে পারি না সেরকম। তো আমি চিঠিটা লিখেছিলাম, খাগড়েজি কোনো উত্তর দেয় না, আর রাহুলজির কপি দিয়েছিলাম, রাহুলজিকে এবং সোনিয়াজিকে। সোনিয়াজি একটা উত্তর দিয়েছেন, সেই উত্তরটা হচ্ছে যেরকম তোমার, যেটা আমি পেয়েছি, তুমি যেটা খাগড়েজিকে পাঠিয়েছিল সেটা আমার কাছে কপি পাঠিয়েছি, আমি পেয়েছি। আই অ্যাপ্রিসিয়েট ইউর সাজেশন, নোটেড ইট। এই জাস্ট তো তুললে না, বেশি তোরা দিকে না লিখে। তারপর কেউ কোনো হলদোল করলো না, কারণ আমি দেখলাম যে শুধু শুধু আমি আবার মুখ খোড়াতে যাবো না, অপমানিত হতে যাবো না, কিছু করি না। আর কংগ্রেসের প্রোগ্রাম বলতে কি, আমি তো এখানে কংগ্রেসের নামে প্রোগ্রাম করার তো অধিকার আমার নেই, কারণ হুগলি জেলায় কংগ্রেস প্রেসিডেন্ট করেছে এমন যাকে আমি চিনি না, জানতাম না। তার পাড়াতে গিয়ে জিজ্ঞেস করে এই লোকটা কংগ্রেস করছে, কেউ বলতে পারবো না। এখানে যারা কংগ্রেস করছে সেরকম নয়, কোনো জায়গাতে কংগ্রেসের যে করছে সেরকম, তো আমি তো করতে গেলে আমাকে কী করতে হবে? এই যুব কংগ্রেসের ডাকে প্রোগ্রাম করে আমি যাই, তখন জেলাতে, অন্য জেলাতেও যারা ডাকে, জেলা কংগ্রেস ডাকলে আমি যাই, যেখানে জেলা কংগ্রেস ডাকে যাই। এই বনগাঁতে গেলাম, ব্যারাকপুরে গেলাম, তার আগে আর একবার কোথায় গেলাম, গাইঘাটাতে গেলাম, এইসব বিভিন্ন হাওড়াতে গেলাম, একবার বর্ধমানে গেছি। তো ডাকলে আমি যাই সেখানে। তো ঠিকভাবে সেইভাবে তো অর্গানাইজ করে করিনি, আগে যেমন করতাম অর্গানাইজ করে, আজকে এটা কালকে ওইটা, কারণ ওরা চায় না যে আমি দেখি
কারণ এটাকে কোনোদিন ভাবতে হবে ৬২ বছর ধরে যে জেলায় আমি কংগ্রেস করছি, যে জেলার প্রতিটা গ্রাম আমি চিনি, সেই জেলাতে প্রেসিডেন্ট করার জন্য আমাকে একবার আলোচনা করবে না পার্টি? তবে কী করতে যাবো ধরুন, মুখ দেখাতে, খবরের কাগজে ছবি তুলতে, যে ভাই আমি ছবি তুলেছি, আমি এই দিল্লির এই মিটিংয়ে ছিলাম, আমাকে ডেকেছেন, যাইনি, আমি যাবো না। তো এইসব কারণে আমি নিজেকে অপমানিত হওয়ার হাত থেকে যাচ্ছি। তবে এখন এটা বলছি, আজকে যদি এই যে আমরা এককভাবে লড়ছি বলতে হচ্ছে না, আমার আপত্তি নেই, থাক। যারা সব ইলেকশন কমিটি মিটিং আছে তারা আগে বলুক, তাদের কনস্টিটিউন্সির মধ্যে যারা মেম্বার আছে তারা বলুক, ইলেকশন কমিটির মেম্বার হয় পিইসি 10 জনের, 8 থেকে 10 জনের মেম্বার হয়, এবং সব ইম্পর্টেন্ট তাদের এক্সপিরিয়েন্স সব লোকেরা, তাদের যারা বাংলাটা চেনে, এবং তারপর ওই 4-5টা ফ্রন্ট অর্গানাইজেশন চিফ থাকে, বা অনেকে চিফগুলো আবার কি, যেমন সুব্রত মাঝি, তো আমরা সব এমনি হয়ে যেতাম, ফলে আরও এক্স অফিসার আসতো না তখন যেতে। তো ওই তখন করতে এক্স অফিসার নিয়ে ওই তাহলে 12-13টা হচ্ছে। তো এখন হয়ে গেছে নাকি 74 জন্য নাকি পিইসির মেম্বার। 74টা মেম্বার বলুক তো, তার এলাকায় পিএলএ হয়েছে, বিএলএ 2 দিয়েছে, হ্যাঁ, তাদের সবার এলাকায় বিয়ে 74টা, আমাদের টোটাল বিএলএই জমা পড়েনি, বিএলএ 1। সব বড় বড় কথা বলছি, আমরা সব বিজ্ঞ লোক, আমরা সব ডিসিশন নিয়ে নিচ্ছি। এইসব আমি একে বলেছিলাম, মীরকে হাসতে হাসতে বলেছিলাম, ওই যে এসছে যে ছাগল দিয়ে লাঙল হয় না, বলদ চাই। তোমরা যাদের দেখেছো তারা পশ্চিমবাংলাটাই চেনে না, সব একটা 2-1 জন তবুও এলাকায় কিছু লোক আছে, তারা নিয়ে আসতে পারে, তাদের কিছু লোক আছে, না পোর্ট থেকে ওরা লোক নিয়ে আসে, যারা আছে, আমি বললো ওরা আছে, যাই হোক লোকজন নিয়ে আসে। কিন্তু বাকি যারা সব যারা আছে, সব যারা ঘুরে বেড়াচ্ছে, তারা সব তো প্রদেশ সঙ্গে সেই অধীরের আমলে তারা ছিল, এখনও তারাই আছে, সবাই একই। আর সব মিডিয়াতে এমনভাবে ভাব দেখাবে যেন মনে হচ্ছে তারা এখনই পশ্চিমবাংলাতে করবে না। আর আমাদের পার্টির সব নেতাদের একটা ধারণা হয়ে গেছে যে বিধান ভবনের দখল পাওয়া মানে কংগ্রেস অফিসের দখল পাওয়া মানে বিধানসভার দখল পেয়ে গেলাম, সব সম্বর্ধনা মমর্ধনা সব একবারে। আমি তো জীবনে কোনোদিন সম্বর্ধনা নিইনি, আমি এমএলএ হয়ে সম্বর্ধনা নিই। প্রথমবার যখন এমএলএ হয়েছি তার 1 বছর আগে আমার এলাকায় আমার স্কুলের টিচার অজিত বাগ এমপি হয়েছেন সিপিএম থেকে, কলিগরা সম্বর্ধনা দিয়েছে, আমিও তাকে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, চাঁদা দিয়েছি, ছিলাম না। ও আমার হাসতে হাসতে বললো, তুমি থাকবে না, খাবেও না? না, তা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার অসুবিধা আছে, না না, তারা আমরা সম্বর্ধনা পেয়েছে, খুশি তো, আমি তো কনগ্রেচুলেশন জানিয়েছি ওখানে। এবার 1 বছর পরে যখন আমি এমএলএ হয়ে গেছি, এবার টিচাররা সম্বর্ধনা দেবে বলে ঠিক করছে, আমি না, আমি সম্বর্ধনা নেবো না। বলে কেন? আমি নেবো না, আমি নিই না, আমি সম্বর্ধনা নিই না, আমি কি নোবেল প্রাইজ পেয়েছি? হ্যাঁ, এ তো আজ আছি কাল থাকবো না, বলে না, নিতে হবে। আমাদের এর আগে আমরা অজিতবাবুকে দিয়েছি, সিপিএম বলে কি দিয়েছে আমরা, যেহেতু টিচাররা বেশিরভাগই সব সিপিএমের, তবে না নেব না। অনেক যেতে করছে, হেডমাস্টার চাঁদা দিয়েছে, আমি খেতে চান বলুন, আমি একদিন খাইয়ে দেবো। অজিতবাবু বলে, তুমি তো ভালোই খাওয়া যাবে না, হ্যাঁ ভালোই খাইয়ে দেবো, কিন্তু এবার সমাধান না, আমি তো নিয়েছি, গিয়ে না, আপনি কিছু মনে করেন না, আমি তো একটা লিখতে হবে, কন্ডিশন লিখে দিতে হলো কি, আমি তো চিরকাল এমএলএ থাকবো না, যেদিন আমি হেরে যাব সেদিন আমাকে সম্বর্ধনা জানাবার জন্য অনুষ্ঠান করতে হবে, পারবেন? বলে এটা হয় নাকি আপনার? তাহলে আমি জিতলে সম্বর্ধনা, হেরে গেলে সম্বর্ধনা জানাবেন না? আমি একটা পিকুলিয়ার টাইপ, আমার সঙ্গে অনেকে বনিবানা হয় না, এই জন্য আমি ট্রেনে যাই তো, এখনও ট্রেন, লোকাল ট্রেনে আমার মান্থলি টিকিট আছে। আচ্ছা, আমি যখন রিজার্ভ দেওয়া পয়সা তখন আমি সিকিউরিটি নিইনি, আমি তো সিকিউরিটি ছাড়া এদের সঙ্গে এত কমান্ডো লাগে, আমার সব কিছু লাগে না। আমি সিকিউরিটি নিয়ে যাই, ট্রেনে যাই, লোকাল ট্রেনে, এখান থেকে ট্রেনটা এখান থেকে চলে যাবে, যখন আসি এখানে নেমে পড়ি, তারপর এখান থেকে গাড়ি করে বাড়ি যাই। সরকারি গাড়ি নিলে আমাকে সুভাষ চক্রবর্তী যখন চিফ হুইপ গাড়ি দিয়েছিল, তখন কোথাও আপনি গাড়ি নিয়ে যান না কেন? তখন তো সরকার চিফ হুইপটা অতটাই হয় না, তাই আমি আমার ট্রেন কম পড়ে, এই লোকের সঙ্গে যাই, কথা বলি, এই লোকগুলো কথা বলে ভালো লাগে, এখনও যখন যাই কথা বলে। আগের মতো রোজ তো যেতে হয় না কলকাতা, আগে তো রোজ কলকাতা যেতাম, এখন মাঝে মাঝে যাচ্ছি, গিয়ে লঞ্চটা পার হলাম, লঞ্চটা পার হয়ে গিয়ে হেঁটে চলে গেলাম অ্যাসেম্বলি। তো আমার তো কোনো লজ্জা সজ্জা লাগে না, আমার কোনো লজ্জাও লাগে না কিছু। আমার গানের রিংটোন বাজবে কি জানেন, তারপরে ফোন করলে চিরদিন কাহারও সমান নাই যাই, আমি মনে পেন একটা বিশ্বাস করি। ফলে আমার সঙ্গে অনেকের খাপ খায় না, আমি এই কালচারের সঙ্গে জড়িত নেই। শিক্ষকতা করতাম, ওইটাই ভালো ছিল, আর কি করবো এখন বলুন। সব আমি 80,000-এর উপরে বিএলএ 2 দিতে হবে, সেখানে আমি 15,000-ও দিতে পারিনি। আমি আমার শক্তি আছে, আমি বিরাট বাঘের মতো গর্জন করছি, সিংহের মতো গর্জন করছি, তো কী করবে?
সমুদ্রে দিতে হবে তো না, আমি 294টা বিএলএ 1 দিতে হবে, তো 294টার মধ্যে আমি 70টা পেয়েছি কিনা জানি না, 70-72টা পেয়েছি কিনা আমি জানি না। আমাকে যা রিপোর্ট ছিল ইলেকশন কমিশনের যেটা ওরা যে গেজেট এগুলো দেয় কে কোন পার্টি কতগুলো দিচ্ছে, তাতে দেখে আমরা পার্টি পারফরমেন্স খুবই ভালো। হোক। আর একটা হচ্ছে কিছু কিছু লোকের অন্য উদ্দেশ্যও থাকে, তো সব শুনি তো, টাকা পয়সাগুলো নিয়ে পার্টি দেয়, পার্টি টাকা দিল সেটা রেখে দিল, সে আবার কেউ আবার সব ওখান থেকে কমিশনে নেয়, সব কারণে অনেক কিছু কারণ আছে, সব আমি অত খুলে বলতে চাই না, জানিও না, আর ওসব কাজের সঙ্গে আমি জড়িত নাই, কোনোদিন করিও না কোনোদিন। যারা করে করবে, এইসব ভালো, আর পার্টি হাইকমান্ড যখন মনে করছে যে যা ভালো বুঝে করবে, আমার কি আছে, আমি কংগ্রেস ছাড়ছি না, কংগ্রেস ছাড়বো না। গলা ধাক্কা দিয়ে বের করে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলে প্রদেশ কংগ্রেস থেকে ওই যখন আমি বালিগঞ্জে উপনির্বাচনে বাবুল শিবপুরকে হারাবার জন্য বলেছিলাম, হালিম সাহেবের পুত্রবধূ দাঁড়িয়েছিল যে ওখানে ক্যান্ডিডেটটা না দিলেই ভালো হতো। প্রেস কনফারেন্স পিসি অফিসে, আমাকে প্রেস কনফারেন্স করতে দেয় না পিসিতে, আমি লিড অফ দি অপোজিশন, আমাদের যাওয়ার অধিকার ছিল না, কারণ ওখানে সভাপতি তখন ম্যাডাম বলে একজন আছেন, সে পারমিশন দেবে তবে, তো আমি যেতাম না, সেখান থেকে কমপ্লেন করি, তার সামনেই বলেছিলাম, তার সামনে বলছিল কে ওই ম্যাডাম যাবে আমাদের পারমিশন দিতে যেতে হবে, সোমেন আপনি দেখেছেন কোনো দিন, তখন তো সোমেন ব্যাপারটা অন্যদিকে চলেছে, ঘুরিয়ে দিতে হবে আলোচনাটা, যেমন ওদিকে বলছে আমার মিটিংয়ে কেউ যায় না, সব এই বলছে এই কারণে যায়নি, ও বলছে ওই কারণে যায়নি। আমি যাইনি কেন বলুন, আমি ইচ্ছা করে যাইনি, আমি গেলে আমাকে পারমিশন দিতে হবে, একজন ম্যাডাম আছেন, সেই ম্যাডাম ওখানে পারমিশন দেবে, আমি চেয়ারে বসতে পারবো কিনা, ডায়াসে উঠতে পারবো কিনা, গেলে ওখানে কোথায় বসবো, তারপর সেখানে গিয়ে আমি বক্তৃতা দিতে পারবো কিনা, সে সময় এতগুলো পারমিশন নিয়ে যখন আমাকে যেতে হবে, আমি কোনো যাই না, আমি নিজের ইজ্জত পারতে পারি যাইনি। কেউ ম্যাডাম দেখেছেন, এই সুভদা তুমি কোনদিন দেখেছো, এই সোমেনদা দেখেছেন কোনদিন, এই কেউ দেখেছো কোনদিন, তোমাদের সবাই দেখছে, আর মুশকিল আর বেশি জায়গাতে দেয় না, সোনা বুঝতে পেরেছে কাজকে বলতে যাচ্ছি, সমস্যা ঘুরিয়ে দিলেন লাইনটাকে, আমি এরকম বলে দিই সব। তো সেই জন্য আর ওই জন্য বলিনি, যা পাচ্ছে করুক, একটা 80,000 বুথে আমি এজেন্ট দিতে পারবো না, 80,000 বুথে আমি তো, এখন যে অবস্থা কংগ্রেসের, আমি আমার নিজের জেলাতেই বলছি, কতগুলো জায়গাতে কি আমার এজেন্ট দেওয়া থাকবে না, ওই চাপদানি শ্রীরামপুরে এজেন্টগুলো চিনতে পারবো সব জায়গাতে, তাও 2-3টা বুথ আছে সেখানে আমি এখনও এজেন্ট দিতে পারি না, সব আর কী করবো।